নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রি 10টায় আবার ফিরে এলাম। আমার এই এপিসোডের থাম্বনেইলটা দয়া করে একটু মন দিয়ে দেখুন। দেখুন, মাঝখানে একজন ভদ্রলোক বসে আছেন একটা হুইল চেয়ারে। তার পরনে নীল রঙের পোশাক, গলায় একটা সাইনবোর্ড ঝুলছে, তাতে গুরুমুখীতে লেখা আমি অপরাধ করেছি। আর ডান হাতে একটা বর্ষা, লম্বা ছুচলতার মুখ। এই ভদ্রলোককে চট করে আপনারা চিনবেন কিনা আমার পক্ষে বলা কঠিন, কেননা ইনি তো খুব একটা বাংলার মানুষের কাছে পরিচিত মুখ নন। কিন্তু কোনো রকম হেয়ালি না করে আমি প্রথমে এর পরিচয়টা জানিয়ে দিই। এর নাম হচ্ছে সুখবিন্দর সিং বাদল, যিনি এই আপ মন্ত্রিসভা আসার আগে পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী ছিলেন, যখন তার বাবা প্রকাশ সিং বাদল সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া বাবার মৃত্যুর পর তিনি শিরোমণি আকালি দলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, যদিও সেই পদটি তিনি সম্প্রতি ছেড়ে দিয়েছেন। এই যে আজকে স্বর্ণ মন্দিরের দ্বার প্রান্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বসে থাকতে হচ্ছে, এটা এক ধরনের শাস্তি, বলা যেতে পারে ধর্মীয় শাস্তি। আকাল তাখ্ত, যেটা শিখ ধর্মের সর্বোচ্চ টেম্পোরাল অথরিটি, তারা কাউকে তানখাইয়া ঘোষণা করার পরে এবং তার সঙ্গে সঙ্গে তাকে সাজা হিসেবে কি কি করতে হবে সেটা বলে দেওয়ার পরে কোনো শিখের পক্ষে তার ব্যত্যয় ঘটানো সম্ভব নয়। 30শে অগস্ট তারিখে এই আকাল তাখ্ত আরও যে গোটা ভারতবর্ষে 4টি মেজর গুরুদ্বারা আছে, তাদের জাঠেদাররা মিলে এবং তাদের সঙ্গে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি, SGPC বলে, তাদের কর্তারা মিলে কয়েকটা বৈঠকে সিদ্ধান্ত নেন যে সুখবিন্দর সিংকে তারা তানখাইয়া ঘোষণা করবেন। তার অপরাধ হচ্ছে 2007 থেকে 17 টানা 10 বছর পাঞ্জাবে ক্ষমতাসীন থাকা অবস্থায় তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা শিখ ধর্ম বিরোধী, বা বলা ভালো একজন শিখের কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশিত, তার এই সিদ্ধান্তগুলি সেই আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার মধ্যে সবচেয়ে প্রধান অভিযোগ ছিল গুরমিত সিং রাম রহিম, মনে আছে আপনাদের, সেই বিখ্যাত দুর্বিনীত বাবাজি, তাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছিল পাঞ্জাব সরকারের পক্ষ থেকে। সে ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই সুখবীর সিং। এতদিন পরে আকাল তাখ্ত তার সেই অপরাধকে তানখাইয়া ঘোষিত হবার উপযুক্ত মনে করে প্রাথমিকভাবে তাকে বলেছিল যে তার শাস্তি হলো গুরুদ্বারের বাথরুমগুলো পরিষ্কার করতে হবে এবং ওই লঙ্গরখানায় যে সব বাসনপত্র ব্যবহৃত হবে, সেই এঁটো কাটা বাসন
তাকে পরিষ্কার করতে হবে। তার জন্যে সারাদিন করতে হবে না, 1 ঘন্টা বা 2 ঘন্টা বরাদ্দ হয়েছিল। তারপরে দেখা গেল যে সুখবিন্দারের একটা মেজর অ্যাক্সিডেন্ট হওয়ার পর তিনি হুইল চেয়ারের ছাড়া উঠতেও পারছেন না, কোথাও যেতেও পারছেন না। তখন শাস্তিটা পুনর্বিবেচনা করে একটু বদলে দেওয়া হয়। ঠিক হয় যে আচ্ছা, তাকে বাসন কোসন মাজতে হবে না, টয়লেটও পরিষ্কার করতে হবে না। তিনি 4টে গুরুদ্বারের দ্বার রক্ষী হিসেবে প্রতিটি গুরুদ্বারে 1 ঘন্টা করে বসে থাকবেন। আজকে সেই সাজা খাটতেই তিনি স্বর্ণ মন্দিরে এসেছিলেন এবং এই ছবিটি স্বর্ণ মন্দিরের সিংহ দরজার পাশে থেকে তোলা। এই 4টি গুরুদ্বারে তাকে যেতে হবে 2 দিন, আজ এবং কাল। সর্বত্রই 1 ঘন্টা করে তাকে দারোয়ানের ভূমিকায় বসে থাকতে হবে। আজকে এই দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ ফ্ল্যাশব্যাকে আমার আরেকটি একেবারে হুবহু না হলেও আরেকজন বিখ্যাত শিখ রাজনৈতিক নেতার তানখাইয়া হওয়ার এবং স্বর্ণ মন্দিরে বসে ভক্তদের জুতো পালিশ করার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। সেটা 1986 সাল। পাঞ্জাবে তখন মুখ্যমন্ত্রী ছিলেন অকালি দলের সুরজিৎ সিং বার্নালা। আপনাদের অনেকের হয়তো ভদ্রলোকের নাম মনে আছে। অত্যন্ত সজ্জন একজন মিতভাষী নরমপন্থী শিখ নেতা ছিলেন। হরচাঁদ সিং লাঙ্গওয়াল রাজীব গান্ধীর সঙ্গে শান্তি চুক্তি করার পরে তাকে শিখ জঙ্গিরা হত্যা করেছিল। ওই অস্থির সময়ে অকালি দলের নেতৃত্ব দিতে বার্নালা এগিয়ে এসেছিলেন এবং পরবর্তী নির্বাচনে অকালিরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তখনও পাঞ্জাবে এই উগ্র জঙ্গিপনা আদৌ শান্ত হয়নি। স্বর্ণ মন্দির অভিযান পর্যন্ত যে পর্বটা ছিল তার পরবর্তী অধ্যায় শুরু হয়েছিল 1985 সাল থেকেই। আর ঠিক সেই সময় আমি দিল্লিতে বদলি হই এবং প্রথম আউটস্টেশন অ্যাসাইনমেন্ট যেটা আমাকে দেওয়া হয়েছিল সেটা হলো পাঞ্জাব। হরচাঁদ সিং লঙ্গওয়াল আনন্দপুর সাহিবের গুরুদ্বারায় একটা ভজন কীর্তনের অনুষ্ঠানে বসে থাকার সময় তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আমার তখন দিল্লি অফিসের চিফ অফ ব্যুরো সুনীত ঘোষ, তিনি আমাকে মাঝরাতে ফোন করলেন। তিনি বাঙাল ছিলেন। বললেন, সুমন, কি হয়েছে তুমি জানো তো? আমি বললাম, না তো দাদা। তখন তো অত বাড়িতে আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন ছিল বটে, কিন্তু সারাদিন অফিসের পরিশ্রমের পরে আমি আর ওসব দেখতাম না। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সুনীতদা ফোন করে বললেন লঙ্গওয়ালকে মেরে দিয়েছে। বললাম, তাই নাকি?
তখন আমাকে জিজ্ঞেস করলেন, তুমি একটু যেতে পারবা? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, কখন যেতে হয় বলুন। বললো, দেখো এখান থেকে তো পাঞ্জাব যেতে অনেক সময় লেগে যাবে, সবচেয়ে ভালো হয় যদি তুমি এখনই একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়তে পারো। আমি বললাম, এত রাতে? বলে, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে। তখন দিল্লির সাউথ অ্যাভিনিউর একটা ট্যাক্সি স্ট্যান্ডের সঙ্গে আনন্দবাজার গোষ্ঠীর বোঝাপড়া ছিল। যে যখন দিল্লির বাইরে যেত ওই স্ট্যান্ডে ফোন করে দিলেই তারা নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় গাড়ি পৌঁছে দিত। আমিও ঠিক সেই কাজটি করে গিন্নিকে বললাম, ব্যাগ গুছিয়ে দাও, আমাকে এখন অমৃতসর যেতে হবে। আনন্দপুর সাহেবে গিয়ে লাভ ছিল না, কেননা ততক্ষণে লাংওয়ালের দেহ সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আমি ভাবলাম লংওয়ালের শেষকৃত্যের কভারেজ তো সবাই করবে, আমি বরঞ্চ একবার স্বর্ণ মন্দিরে ঘুরে আসি, সেখানে যদি কাউকে ধরতে পারি, কোনো জঙ্গি নেতা অথবা শিখ ধর্মের অন্য কোনো ইম্পর্টেন্ট লোককে, তাহলে সেটা আমার এক্সক্লুসিভ হবে। এমনই কপাল আমার, রাত্রির 1টা-1:30টার সময় পৌঁছে দিল্লি ছেড়ে সকাল 9টা, 9:30 নাগাদ আমি অমৃতসর পৌঁছেছি। হোটেলে চেক ইনও করিনি, সোজা স্বর্ণ মন্দিরে ঢুকে জিজ্ঞেস করছিলাম এখানে কে কে আছে। একজন খবর দিলেন, জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের বাবাই তো আছেন, বাবা যোগিন্দর সিং। আমি বললাম, তাই নাকি? তিনি কোথায়? তারপরে একটা জায়গায় বেসমেন্টে দেখিয়ে দিলেন, সেখানে আমি গেলাম। অন্ধকার ঘরে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি পাঞ্জাবি ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। আমি ভাঙা ভাঙা হিন্দি ছাড়া কিছু বলতে পারি না, অতএব আমি যা জিজ্ঞেস করি উনি তার জবাব পাঞ্জাবিতে দেন, আমি কিছু বুঝতে পারি না। এই অবস্থায় একজন মুশকিল আসান হিসেবে সেখানে একজন চা দিতে হাজির হন, যিনি হিন্দি এবং পাঞ্জাবি দুটোই অনর্গল বলতে পারতেন। তাকে দোভাষী সাজিয়ে আমি তার ইন্টারভিউ করি এবং কপি পাঠিয়ে দিই। আনন্দবাজারে প্রথম পাতায় খুব বড় করে আমার সেই এক্সক্লুসিভ ছাপা হয়েছিল, যেখানে ভিন্দ্রানওয়ালের বাবা বলেছিলেন, লাংওয়ালের মতো বিশ্বাসঘাতককে যারা খুন করেছে আমি তাদের শহীদের মর্যাদা জানাই। তখনও স্বর্ণ মন্দিরের লণ্ডভণ্ড অবস্থা, সেনা অভিযানের পরে মেরামতির কাজ শুরু হয়নি, আকাল তাক ভেঙে তছনছ হয়ে আছে, মন্দির প্রাঙ্গণের মধ্যে একটা চাপা দীর্ঘশ্বাস। সেসব তো হলো। সেই যে আমার পাঞ্জাব যাওয়া শুরু, তারপর থেকে যতদিন আমি দিল্লি ছিলাম 1993 সাল পর্যন্ত, ততদিন 8-8.5 বছর ধরে ক্রমাগত আমি পাঞ্জাবে গেছি। যখনই কোনো বড় ঘটনা ঘটেছে বা ঘটেনি, বা ইলেকশন, 1985 রাজীব লংওয়াল চুক্তির পরে ইলেকশনে বার্নালা এলেন। স্বর্ণ মন্দিরে গন্ডগোল তবু তুষের আগুনের মতো ধিক করে জ্বলছিল। জঙ্গি ছাত্ররা সেখানে আবার সমবেত হচ্ছিলেন,
পুলিশের কাছে খবর ছিল, আবার সেখানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছে। অতএব বার্নালার উপর দিল্লি চাপ সৃষ্টি করে বলল যে দেখো, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে এদেরকে ফ্লাশ আউট করতে হবে। তুমি ইমিডিয়েটলি পুলিশ পাঠিয়ে সেই কাজটি করো। বার্নালা নরম প্রকৃতির মানুষ ছিলেন, যুক্তিবাদী। তিনি আর কোনো দিক বিবেচনা না করে দিল্লির আদেশ মতো পুলিশকে স্বর্ণ মন্দিরে ঢুকে গিয়ে অল ইন্ডিয়া শিখ স্টুডেন্ট ফেডারেশনের যেসব জঙ্গি ছেলেরা বসেছিল তাদের সবাইকে তাদের বন্দুক সহ অ্যারেস্ট করে নেন। এই যে মন্দির প্রাঙ্গণে স্বর্ণ মন্দির, যেটা শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, সেখানে পুলিশ পাঠানো হচ্ছে একটা জঘন্যতম অপরাধ বলে গণ্য হয়। বার্নালা অতএব অপরাধী সাব্যস্ত হলেন। আকাল তাক্ত তাকে তাংখাইয়া ঘোষণা করে দিল। সেই প্রথম আমি তাংখাইয়া শব্দটা শুনলাম। ইংরেজিতে এর অর্থ হচ্ছে এক্স কমিউনিকেশন, অর্থাৎ যে ব্যক্তিকে তাংখাইয়া করা হলো তার সঙ্গে বৃহত্তর সমাজের কেউ কথা বলবে না, সমাজের মধ্যে তাকে এক ঘরে করে দেওয়া হবে। এবং তাংখাইয়া ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাকে শাস্তি স্বরূপ কি করতে হবে সেটাও আকাল তাক্ত থেকে মাইকে ঘোষণা করে দেওয়া হয়। সুখবীর সিং বাদলের যেমন ভাঙা পা থাকার কারণে দ্বাররক্ষীর ডিউটি পড়েছে, বার্নালার ক্ষেত্রে বলা হলো না মুখ্যমন্ত্রীকে স্বর্ণ মন্দিরের সিংহ দরজা থেকে ঢুকেই যেখানে পুণ্যার্থীরা তাদের জুতো রাখেন সেখান থেকে জুতোগুলো সংগ্রহ করে মাটিতে বসে বসে প্রতিটা জুতো সাফ করতে হবে। সেই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে বসে যত লোক ওই স্বর্ণ মন্দিরে প্রবেশ করছে তাদের পাদুকা তাদের পা থেকে খুলে নিয়ে মন দিয়ে ব্রাশ করে চলেছেন, মুচকি হাসি হাসতে হাসতে। এমন দৃশ্য আমি আমার সাংবাদিক জীবনে দ্বিতীয়টি দেখিনি। আমার সঙ্গে বার্নালা সাহেবের চাপ বারবারে যাওয়ার ফলে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিল। আমি ফিসফিস করে তার পাশে বসে জিজ্ঞেস করেছিলাম, এর ফলে কি আপনি আপনার সমাজে অপদস্থ হচ্ছেন না? তিনি বললেন, তুমি তো আমাদের ধর্মের ব্যাপার স্যাপার জানো না। তাংখাইয়া ডিক্লেয়ার্ড হওয়ার পরে আমার জন্য যে শাস্তি বরাদ্দ হয়েছে, আমি যদি সেটা না করতাম তাহলেই বরঞ্চ শিখ সমাজ আমাকে ধিক্কার জানাতো, আমি একঘরে হয়েই থাকতাম। কিন্তু এই যে আমি আমার শাস্তি মকুবের কোনো আবেদন না জানিয়ে শিরোধার্য করে জুতো পালিশ করতে বসেছি, 2 ঘন্টা জুতো পালিশ করেও যাব,
এর পরে কিন্তু আর আমার অতীত নিয়ে শিখেদের মধ্যে কেউ কোনো কথা বলতে পারবে না। অর্থাৎ এই অ্যাটনমেন্ট হচ্ছে একটা স্যালভেশনের মতো। তুমি এই অন্যায়টা করেছো, উই প্রোনাউন্স ইউ গিলটি, তোমাকে আসতে হবে অকাল তখ্তে, মাথা ঠেকাতে হবে, জাঠেদাররা মাইকে তোমার অপরাধ এবং শাস্তি কি সেটা ঘোষণা করবেন। তুমি বাধ্য ছেলের মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজটি করবে এবং তারপরে প্রার্থনা আরদাসের মধ্য দিয়ে তোমার পাপ মুক্তি ঘটবে। দেখুন, আমি যেহেতু খুব কাছ থেকে এদের দেখেছি, বিশেষ করে শিখেদের, এবং যে জায়গাগুলো শিখেদের সবচাইতে ইম্পর্টেন্ট গুরুদ্বারা, সেগুলোয় বারবার গেছি। যতবার গেছি শিখ ধর্মের ক্যাথলিসিটি, মানুষে মানুষে কোনো রকম ভেদাভেদ সৃষ্টি না করা, শাস্তি দেওয়ার প্রশ্নে রাজা আর গরিব চাষার মধ্যে কোনো তারতম্য বিধান না করা, all these are marvelous aspects of Sikh religion. আর মানুষ ওদের মতো সিংহহৃদয় ভারতীয়, আমি অন্তত গোটা ভারতবর্ষ চষে খেয়েছি, তো আমি আর কোথাও খুঁজে পাইনি। দুপুর বেলা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গরমকাল, খিদে পেয়ে গেছে, মনে হলো রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল চাইব। দরজায় বেল দেওয়া মাত্র যেই বেরিয়ে আসুন এবং পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এক গ্লাস জল তো আনবেনই, তার সঙ্গে এক গ্লাস ঠান্ডা লস্যিও আনবেন। আর তারপরে জোড়াজুড়ি শুরু হবে, দুটো গরম রুটি আর মক্খি কা শাক খেয়ে যেন আমি যাই, তাহলে তারা ছাড়বেনই না। আর সূর্যাস্তের পরে পানীয়ের বোতল হাতে ওরকম বিন্দাস সম্প্রদায়ও আমি কখনো দেখিনি। ফলে শিখেদের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের দুর্বলতা আছে, যেটা হয়তো এতবার করে পাঞ্জাবে না গেলে, মানুষগুলোকে এত কাছ থেকে না দেখলে আমার কোনোদিন তাদের বোঝার সৌভাগ্যই হতো না। তবে দেখুন, সুখবীর সিং বার্নালা যদি আপনি বলেন শিখ ইতিহাসে যারা এর আগে তাংখাইয়া হয়েছেন, তাদের মধ্যে এমন কয়েকজন আছেন যাদের পাশে সুখবীরকে চাকর বাকর মনে হবে। এমনকি শিখেদের প্রথম মহারাজা রঞ্জিত সিং, তাকেও আকাল তখ্ত তাংখাইয়া ঘোষণা করেছিল। ভারতের এক সময়কার রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং, স্বরাষ্ট্রমন্ত্রী
বুটা সিং এরাও ওই গোল্ডেন টেম্পলে সেনা অভিযানের পরে তাংখাইয়ার ডিক্লেয়ার্ড হয়ে ওখানে এসে কেউ জুতো পালিশ করেছিলেন, কেউ বাথরুম সাফাই করেছিলেন, কেউ বাসন মেজেছিলেন, যাকে যে ডিউটি দেওয়া হতো সেটাই তিনি করেছিলেন। এছাড়াও স্বাধীনতা পূর্বের শিখেদের যে রিফর্মিস্ট আন্দোলনের একজন খুব ইম্পর্টেন্ট নেতা অধ্যাপক গুরমুখ সিং এবং একজন প্রচারক তেজা সিং ভাসাউর, এদেরও এক্সকমিউনিকেট করা হয়েছিল, তাংখাইয়া করা হয়েছিল। এই যে তাংখাইয়া করার প্রথা, এটা শতাব্দী প্রাচীন এবং ধীরে 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 এটা আজকে এমনভাবে ক্রিস্টালাইজ করে গেছে যে এটা একটা শিখেদের মধ্যে সর্বজন স্বীকৃত পন্থা। এবং যখনই কোনো এতে এই যে তাংখাইয়া কাকে করা হবে না হবে এই সিদ্ধান্তটা নেয় কে? আকাল তাখ্তের জাঠেয়ার, যিনি অকাল তাখ্তের প্রধান। এছাড়াও শিখেদের আরও কয়েকটা খুব ইম্পর্টেন্ট তাখ্ত আছে, আমি আপনাদের বললাম। সেটা হচ্ছে কেশগড় সাহিব at আনন্দপুর সাহিব, দমদমা সাহিব at তালবন্দি সাবু, পাটনা সাহিব ইন বিহার and হাজুর সাহিব ইন নান্দেদ, মহারাষ্ট্র। এই চারটে গুরুদ্বারকে শিখেরা স্বর্ণ মন্দিরের পরেই সবচেয়ে মর্যাদা সম্পন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে থাকে। শিখদের মধ্যে কাকে তাংখাইয়া করা হবে সেই সিদ্ধান্তে কিন্তু এই পাঁচজন আকাল তাখ্ত সহ এই পাঁচজন জাথেদারের সমান ক্ষমতা আছে। সুতরাং এখানেও কিন্তু শাস্তি বিধানের প্রথা খুবই গণতান্ত্রিকভাবে নেওয়া হয় এবং আকাল তাখ্ত শিখেদের কাছে কি সেটা মোটার আর কামানের গোলায় ধ্বস্ত আকাল তখ্ত নামক ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এবং তারপরে শিখ জঙ্গিদের ঠিক সেখানে দাঁড়িয়ে সারবাত খালসা দেখার অভিজ্ঞতা হওয়ার পরে আমি বুঝতে পারি ইন্দিরা গান্ধীর সেনা অভিযান শিখেদের হৃদয়ে ঠিক কোন জায়গায় আঘাত করেছিল। তারা যখন স্লোগান দিত রাজ করেগা খালসা বাকি রহে না কই, সেই আওয়াজের মধ্যে এমন একটা দৃপ্ত প্রত্যয় ছিল যে যতবার শুনতাম আমার গায়ে কাঁটা দিত। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।